ভৌতিক বাঙালিতে আজ শুনবেন হেমেন্দ্র কুমার রায়ের গল্প বিজয়ার প্রণাম। শুরু হচ্ছে লেখক হেমেন্দ্র কুমার রায়ের গল্প বিজয়ার প্রণাম। হঠাৎ কলকাতা ছাড়তে হয়েছিল। মনে আছে সেদিন দুর্গাপূজার অষ্টমী ছিল। ঠিক 1 বছর পরে নবমীর দিন আবার কলকাতায় ফিরে এলাম। বাড়িতে এসে দেখি চিঠির বাক্সে আমার নামে খান কয়েক চিঠি জমা হয়ে আছে। একখানা চিঠি লিখেছেন আমার দুঃসম্পর্কের আত্মীয় সুরেন কাকা। তারিখ দেখে বুঝলাম চিঠিখানি লেখা হয়েছে গেল বছরের কোজাগরি লক্ষ্মী পুজোর দিন। চিঠিখানি এইরকম: প্রিয় নরেশ, একবার আমার সঙ্গে দেখা করে যেও বাবা, আমার বিশেষ দরকার আছে। ইতি তোমার শুভাকাঙ্ক্ষী সুরেন কাকা। বিদেশ থেকে সুরেন কাকাকে 3-4খানা চিঠি লিখেছিলাম, কিন্তু একখানারও জবাব পাইনি। ঠিক করলাম আসছে কাল বিজয়া দশমীর দিন সুরেন কাকাকে প্রণাম করতে যাব। সুরেন কাকার বাড়ি ছিল ভবানীপুরে। অনেকগুলো বাড়িতে বিজয়ার কোলাকুলি ও প্রণাম সেরে যখন সুরেন কাকার বাড়ির সামনে গিয়ে হাজির হলাম, রাত তখন 9:30 কম হবে না। গ্যাসের আলোতে দেখলাম সুরেন কাকার বাড়ির সব দরজা জানলা বন্ধ। ভেতর থেকে এক বিন্দু আলোর আভাও বাইরে আসছে না। এরই মধ্যে কি বাড়ির সব লোক ঘুমিয়ে পড়েছে? কিন্তু একটা জানালাও খোলা নেই কেন? এখন তো শীতকাল নয়। এই গরমে সব জানলা বন্ধ করে কেউ কি ঘুমাতে পারে? তবে কি বাড়িতে কেউ নেই? বাড়িখানাকে দেখলে অবশ্য তাই মনে হয়। সে যেন কাতরভাবে নাচার হয়ে দাঁড়িয়ে আছে, হঠাৎ মূর্ছিত হয়ে ভেঙে পড়তে পারে। 2 পা এগিয়ে সদর দরজার কাছে গেলাম। দরজা বন্ধই ছিল, কিন্তু ঠেলতেই খুলে গেল। সুরেন কাকার বাড়িতে আমার অবারিত দ্বার, কাজেই ভেতরে ঢুকতে কোনো দ্বিধাবোধ করলাম না। উঠোনের সামনে এসে আবার থমকে দাঁড়ালাম। দশমীর চাঁদের আলো এসে উঠোনের খানিকটা উজ্জ্বল করে তুলেছে, বাকি সবটা অন্ধকার। কোথাও কারুর সাড়া শব্দ নেই, কেবল কতগুলো ঝিঁঝি পোকা কর্কশ স্বরে চিৎকার করছে। চেঁচিয়ে ডাকলাম, সুরেন কাকা, ও সুরেন কাকা। আমার গলার আওয়াজ শুনে ঝিঁঝি পোকাদের কনসার্ট থেমে গেল। বাড়ির ভেতর থেকে কোনো সাড়া এলো না, কিন্তু বাইরের রাস্তা থেকে আওয়াজ এলো, কারা মড়া নিয়ে যাচ্ছে। অন্ধকারের ভেতরে নিজেকে বড় বেশি একলা মনে হতে লাগলো। আবার চেঁচিয়ে ডাকলাম, সুরেন কাকা, বলছি বাড়িতে আছেন? যেন অনেক দূর থেকে ক্ষীণ সাড়া এলো। কে ডাকে? আমি নরেশ। যাচ্ছি। খট খট করে খড়মের শব্দ জেগে উঠে সেই বাড়ির অন্ধকার নিস্তব্ধতা ভেঙে দিল। সুরেন কাকা বাড়িতে খড়ম পায়ে দিতেন। খড়মের শব্দ বারান্দার ঠিক কাছে এসে থামল। সেইখান থেকেই সুরেন কাকা বললেন, নরেশ, এতদিন পরে তুমি এলে বাবা। আমি যে আজ 1 বছর ধরে তোমার জন্য অপেক্ষা করছি। সুরেন কাকা, আমি যে বিদেশে ছিলাম, আপনার চিঠি তো পাইনি। আচ্ছা আচ্ছা, সেসব কথা পরে শুনবক্ষণ। আগে তুমি ওপরে এসো তো। ওপরে কি করে যাব? চারিদিকে যে অন্ধকার। আগে আলো জ্বালুন। তবেই তো মুশকিলে ফেললে বাবা, সব আলোর তেল যে ফুরিয়ে গেছে। আচ্ছা নরেশ, তাহলে তুমি ওইখানেই দাঁড়িয়ে শোনো। তুমি আমাকে 1000 টাকা ধার দিয়েছিলে না? মনে আছে তো? সেই বিপদে পড়েছিলাম। তোমার সেই 1000 টাকা আমার অ্যাটর্নি রামেন্দু বোসের কাছে জমা রেখেছি। সেখানে গেলেই তুমি টাকা পেয়ে যাবে। সুরেন কাকা, ও কথা কেন? আমি তো আপনার কাছে টাকা চাইতে আসিনি। আমি এসেছি বিজয়ের প্রণাম করতে। আমি ওপরে যাব।
আচ্ছা, তাহলে ওপরেই এসো। সিঁড়ির ওপরে চাঁদের আলো আছে, তোমার কোনো কষ্ট হবে না। এসো বাবা, এসো। খুব সাবধানে উঠোনের অন্ধকার পেরিয়ে সিঁড়ির ওপরে গিয়ে উঠলাম। তারপর দ্বিতলের ছাদে গিয়ে দাঁড়াতেই সুরেন কাকা ধীরে ধীরে এগিয়ে এলেন। সুরেন কাকার মাথায় ছিল বকের পালকের মতন সাদা লম্বা চুল, আর মুখে ছিল তেমনই লম্বা ও সাদা দাড়ি। তার উপরে আজ তিনি আবার একখানা সাদা চাদরে আপাদ মস্তক মুড়ি দিয়েছিলেন। ম্লান চাঁদের আলোতে আজ তার মূর্তির ভেতরে কেমন একটা অমানসিক ভাব জেগে উঠেছে। এ মূর্তিকে আজ যদি কোনো অপরিচিত লোক অজানা কোনো জায়গায় দেখতে পায়, তাহলে নিশ্চয়ই তার নাড়ি ছেড়ে যায়। আমি ভূমিষ্ঠ হয়ে তার পায়ে হাত দিয়ে প্রণাম করতে গেলাম, কিন্তু হাত বাড়িয়েও তার পা ছুঁতে পারলাম না। ও সুরেন কাকা, আপনি পা সরিয়ে নিলেন কেন? আরে দিন দিন পায়ের ধুলো দিন। সুরেন কাকা কোনো জবাব দিলেন না। আচম্বিতে বাড়ির একটা ঘরের ভেতর থেকে একটা আর্তনাদ জেগে উঠল। কি যেন কাতরে কাতরে কাঁদছে আর যন্ত্রণায় ছটফট করছে। চমকে মুখ তুলে বললাম, সুরেন কাকা, ও ও কে কাঁদে? সুরেন কাকা এবারেও জবাব দিলেন না। তাড়াতাড়ি বাড়ির ভেতর দিকে চলে গেলেন। তার খড়মের খটখটানি ক্রমেই অস্পষ্ট হয়ে এল, যেন তিনি দূরে দূরে, অনেক দূরে এগিয়ে যাচ্ছেন আর এগিয়েই যাচ্ছেন। হতভম্ব হয়ে বসে আছি। চাঁদের আলো আছে বটে, কিন্তু সে যেন আজ মরে গেছে। একটা কালো পেঁচা তেতলার ছাদের আলসের কোণে বসে মাঝে মাঝে ঘাড় বেঁকিয়ে আমাকে দেখছে। নিচের উঠোন থেকে একটা হুলো বিড়াল ক্রমাগত চেঁচাচ্ছে। মিনিট 15 কেটে গেল, কিন্তু সুরেন কাকার আর দেখা নেই। আজকে এই বাড়ির অবস্থা, সুরেন কাকার ব্যবহার, ওই মেয়ে গলার কাতরানি, সবই কেমন রহস্যময়। আর একটা প্রশ্ন মনকে বারবার খোঁচা দিতে লাগল। সুরেন কাকার পায়ে হাত দিয়ে তার পা ছুঁতে পারলাম না কেন? হ্যাঁ, কেন পারলাম না? আরো মিনিট 5 কাটল। আমি আর থাকতে না পেরে ডাকলাম, সুরেন কাকা, ও সুরেন কাকা। কোনো সাড়া নেই। সুরেন কাকা, শুনছেন? তাও কোনো সাড়া নেই। পেঁচাটা উঁচা গলায় চ্যাঁ চ্যাঁ করে চেঁচিয়ে উড়ে পালালো। হুলো বেড়ালটাও চুপ মেরে গেল। আমি তো এ বাড়ির সর্বত্রই যেতে পারি, তাহলে এখানেই বা বসে থাকি কেন? এই ভেবে উঠে বারান্দায় গিয়ে দাঁড়ালাম। উঠোনের ওপরে দুদিকে বারান্দা, তার ভিতরে খানপাচেক ঘর। সেখানে চাঁদের আলো নেই। অন্ধকারে হাতড়ে হাতড়ে দেখলাম সব দরজাই কেবল বন্ধ নয়, বাইরে থেকে তাদের শিকলে তালা চাবি লাগানো। কিন্তু সুরেন কাকা যে এদিকে এসেছেন সে বিষয়ে কোনোই সন্দেহ নেই। আর এই ঘরগুলোরই কোনো একখানার ভেতর থেকে ওই ওই মেয়ে গলার কান্না শুনেছি, এটাও আমি হলপ করে বলতে পারি। কিন্তু সুরেন কাকাই বা কোথায় গেলেন? কাঁদলই বা কে? আর আর সব ঘর তালা বন্ধই বা কেন? এতক্ষণ যে সন্দেহ করিনি, এইবারে তা জেগে উঠে আমার মনকে একেবারে আচ্ছন্ন করে দিল। আমি পাগলের মতন উপর থেকে ছুটে নিচে নেমে এলাম। রুদ্ধশ্বাসে সদরের কাছে এসে একটানে দরজা খুলে ফেলতে গেলাম, কিন্তু পারলাম না। সদর দরজাতেও বাইরে থেকে কুলুপ দেওয়া। এই সদর দরজা দিয়েই একটু আগেই আমি বাড়ির ভিতরে ঢুকেছি। এর মধ্যে দরজায় তালা দিল কে? আর কেনই বা দিল? হতাশভাবে সদর দরজায় পিঠ দিয়ে দাঁড়িয়ে ঠক ঠক করে কাঁপতে লাগলাম। হঠাৎ মনে পড়ল, সুরেন কাকার বাড়ির খিড়কিতে পুকুর ও বাগান আছে। ঠিক ঠিক ঠিক, এই কথা মনে পড়তেই আমি বেগে সেই দিকে ছুটলাম। বাগানে গিয়ে কোনো রকমের পাঁচিল টপকে আবার রাস্তায় এসে পড়লাম। সুরেন কাকা যে পাড়ায় থাকতেন সেই পাড়াতেই আমার বাল্য বন্ধু অখিলের বাড়ি। পরদিন সকালে ঘুম থেকে উঠেই অখিলের বাড়িতে ছুটলাম।
বৈঠকখানায় বসে অখিল চা পান করতে করতে খবরের কাগজ পড়ছিল। আমায় দেখে বিস্মিত স্বরে বলল, এই যে নরেশ যে, কবে কলকাতায় ফিরলে হে? পরশু কাল তোমাদের পাড়ায় বিজয়ের প্রণাম করতে এসেছিলাম, কিন্তু ওই সুরেন কাকার বাড়িতে গিয়ে দেরি হয়ে গেল, তাই জন্য আর তোমার সঙ্গে দেখা করতে আসতে পারিনি। দুই চোখ কপালে তুলে অখিল বলল, কাল তুমি সুরেনবাবুর বাড়িতে গিয়েছিলে, কিন্তু সেখানে তোমার দেরি হলো কেন? আরে ওই সুরেন কাকার সঙ্গে কথা বলতে বলতে দেরি হয়ে গেল। অখিল গম্ভীর মুখে বলল, নরেশ, কাল তুমি কতটা সিদ্ধি খেয়েছিলে? কাল বিজয়ার সম্ভাষণ করতে গিয়ে প্রত্যেকের বাড়িতেই একটু আধটু সিদ্ধি খেতে হয়েছিল বটে, তবে বেশি সিদ্ধি নিশ্চয়ই খাইনি। কিন্তু তুমি এ কথা জিজ্ঞাসা করছো কেন? এই 1 বছরের মধ্যে তুমি কি সুরেনবাবুর কোনো খবর পাওনি? না। গেল বছরে ঠিক এমনি সময় এ পাড়ায় কলেরার মরক দেখা দিয়েছিল। 7 দিনের ভেতরে সুরেনবাবু, তার স্ত্রী আর 2 ছেলে মেয়ে কলেরায় মারা যান। সেই থেকে তার বাড়ি খালি পড়ে আছে। তারপর অনেক বছর কেটে গেছে, কিন্তু বিজয়া দশমীর দিন হাজার অনুরোধেও আর আমি সিদ্ধি খাই না। তবে একটা জায়গায় আজও আমার খটকা লেগে আছে। সমস্ত ব্যাপারটাই না হয় সিদ্ধির খেয়াল বলে উড়িয়ে দিতে পারি, কিন্তু সুরেন কাকার অ্যাটর্নির কাছে গিয়ে আমার 1000 টাকা যে ফিরে পেয়েছি, এটা তো কিছুতেই ভুলতে পারছি না। শুনছিলেন হেমেন্দ্র কুমার রায়ের গল্প বিজয়ার প্রণাম। অখিলের চরিত্রে অভিজিৎ, গল্পপাঠ ও বিভিন্ন চরিত্রে আমি নীল রাহা। শব্দগ্রহণ MMS স্টুডিও। গল্পের নাট্যরূপ প্রদান, চরিত্র নির্মাণ, শব্দগ্রহণ, শব্দ সংযোজন, আবহ নির্মাণ, প্রচ্ছদ নির্মাণ এবং সমগ্র পরিকল্পনায় ও পরিচালনায় টিম ভৌতিক বাঙালি। সামনে শনিবার আরও একটি হাড় হিম করা গল্প নিয়ে হাজির হব আমরা। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, আর হ্যাঁ, ভৌতিক বাঙালি শুনতে থাকুন।